বাংলা সাহিত্যের বিশেষ কিছু রোমাঞ্চকর গল্প নিয়ে অনুষ্ঠিত আমাদের এই বাংলা গল্পের ঠেক। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন মিত্র ও ঘোষ পাবলিশার্স কর্তৃক প্রকাশিত কিরিটি রায় অবলম্বনে নিহার রঞ্জন গুপ্তের লেখা রক্তমুখী নীলা। গল্প পাঠে আকাশ, শুভ ও ক্ষীরোদ। গল্পের সূত্রধার আমি সুদেবী। না, ঘুম আজ আর আসবে না। হাত বাড়িয়ে বেড সুইচটা টিপে শিয়রের কাছে ত্রিপয় রক্ষিত টেবিল ল্যাম্পটা জ্বেলে দিলাম। মৃদু নীলাভ আলোয় ঘরটা স্বপ্নতুর হয়ে উঠল মুহূর্তেই যেন। নিস্তব্ধ নিঃসঙ্গ রাত্রি। কার্তিকের শেষ, কিন্তু ইতিমধ্যেই কলকাতা শহরে বেশ ঠান্ডা পড়ে গিয়েছে। পায়ের দিকের খোলা জানালাটা দিয়ে ঝিরঝির করে রাতের হাওয়া এসে ঢুকছে। রাতের অন্ধকারে নিঃশব্দে হিম ঝরছে, তারই আভাস মধ্যরাত্রের ঠান্ডা হাওয়ায়। অন্ধকারে আকাশের কোলে শূন্যে স্থির হয়ে আছে ইতস্তত কয়েকটি আকাশ প্রদীপের আলো। দূরে, আরও দূরে বিক্ষিপ্ত তারকার নৈশদল রাত্রির শিয়রে জাগে। ভেতরে আসতে পারি? হঠাৎ একটা মোটা গলার স্বর শোনা গেল। চমকে উঠলাম। এত রাত্রি আবার কে ঘরের মধ্যে আসতে চায়? রক্তের লোভী কোনো নিশাচর নয় তো? রক্তের লোভে এসে হাজির হয়েছে। বললাম, কে? দরজাটা বন্ধই ছিল। এগিয়ে গেলাম দরজার দিকে একটু। দরজাটা একটিবার খুলুন না। কে? আবার প্রশ্ন করলাম। চিনতে পারবেন না আমায়, আমি তো আপনার পরিচিত নই। দয়া করে একটিবার দরজাটা যদি খোলেন। দরজা খুলতেই যেন এক ঝলক ঝোড়ো হওয়ার মতোই আমাকে এক প্রকার ধাক্কা দিয়ে সরিয়ে আগন্তুক আমার শয়নঘরে এসে প্রবেশ করলেন। চমকে সরিয়ে দাঁড়িয়ে আগন্তুকের দিকে দৃষ্টিপাত করলাম। আগন্তুক ততক্ষণে অনাহুতই ঘরের একটি সোফা অধিকার করে বসে পড়েছেন। তার মাথায় একটি ফোল্টের ক্যাপ, পরিধানে মভ কালারের দামি স্যুট, মুখখানে নিখুঁতভাবে কামানো, চোখে কালো কাচের সেলুলয়েডের ফ্রেমে আঁটা চশমা। কে আপনি? আহা, ভয় পাবেন না, বসুন বসুন। আমি চোর ডাকাত নই বা খুনিও নই। আগন্তুকের সামনে এসে আমি আরেকখানা সোফা অধিকার করে বসলাম। আগন্তুকের দিকে তাকালাম। মুখখানা হাড় বের করা, রুক্ষ কঠিন। চোয়ালের দুপাশে হাড় দুটো বয়ের আকারে বিশ্রীভাবে সামনের দিকে উঁচু সজাগ হয়ে উঠেছে। কপালের দুপাশে শিরাগুলো দড়ির মতো জেগে আছে। চোখের দৃষ্টি যেন ধারালো ইস্পাতের ফলার মতো ঝকঝক করছে। বলুন তো, কে আপনি? কি চান? আবার প্রশ্ন করি। আগে আপনি তো সুব্রত রায়, মানে কিরিটি রায়ের সহকারী ও বন্ধু। হ্যাঁ, কিন্তু আপনি? ব্যস্ত হবেন না, বলছি। আমারও তো একটা পরিচয় আছে বই কি, কিন্তু কিছু যদি মনে না করেন এক গ্লাস ঠান্ডা জল খাওয়াতে পারেন? আসলে অনেকটা পথ তাড়াতাড়ি এসে বড্ড পিপাসা পেয়েছে। ভোলা, ভোলা, চিৎকার করে ভৃত্যকে ডাকলাম। ভোলা আপনার চাকর বুঝি? বোধহয় সে বাড়িতে নেই। বাড়িতে ঢুকবার সময় দেখলাম সদর দরজাটা শুধু ভেজানো রয়েছে। প্রথমে কড়া নাড়লাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। সাড়া শব্দ না পেয়ে দরজায় ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। সামনেই সিঁড়ি পেলাম, আর সিঁড়ি দেখে সোজা উপরে উঠে এসেছি। ওদিককার জানলা দিয়ে আলো জ্বলতে দেখে বুঝেছিলাম এ ঘরে নিশ্চয়ই কেউ আছেন, তবে জেগে আছেন ভাবিনি। আসলে বড্ড পিপাসা পেয়েছে, যদি আমাকে এক গ্লাস জল। ভদ্রলোক কথাগুলো একটানা বলতে বলতে থেমে গেলেন। আমি সোফা হতে উঠে গিয়ে সরাই থেকে কাঁচের গ্লাসে করে জল এনে ভদ্রলোকের সামনে ধরে বললাম, এই নিন।
জলের গ্লাসটা আমার হাত থেকে নিয়ে এক চুমুকে গ্লাসটা শূন্য করে পাশের ত্রিপয়ের উপর রাখতে রাখতে আগন্তুক বললেন, ধন্যবাদ ধন্যবাদ। তারপর একটু থেমে বললেন, তা এত রাত্রে হঠাৎ করে বলা নেই কওয়া নেই আমাকে ঘরে ঢুকতে দেখে খুব আশ্চর্য হয়ে গেছেন নিশ্চয়ই সুব্রত বাবু। অবশ্য তা হওয়ারই কথা। বলতে বলতে ভদ্রলোক যেন অত্যন্ত পরিশ্রান্ত হয়ে চোখের পাতা দুটি বোজালেন। ভদ্রলোকের মুখের দিকে তাকালাম। চোখ দুটি তখন আর দেখার উপায় নেই, কেননা নির্মিলিত আখি পল্লবের অন্তরালে অদৃশ্য হয়ে গেছে। টেবিল ল্যাম্পের আলোর খানিকটা রশ্মি তির্যক ভঙ্গিতে আগন্তুকের ডান দিকের কপাল ও গালের খানিকটা আলোকিত করে তুলেছে। ভদ্রলোক কিছুক্ষণ চুপচাপ আবার বসে রইলেন। তারপর আবার একটা সময় একটা দীর্ঘশ্বাস ছেড়ে রাত্রির কঠিন স্তব্ধতা ভঙ্গ করে বললেন, সুব্রত বাবু, আপনি হয়তো আমার পরিচয় পাওয়ার জন্য একটু উৎসুক হয়ে উঠেছেন। আমার নাম শৈলেশ্বর সেন। কোনো একটা বিশেষ কারণে নিজেকে অত্যন্ত বিপন্ন বোধ করে এত রাত্রে আমাকে আপনার কাছে গোপনে রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে আসতে এক প্রকার বাধ্যই হতে হয়েছে। দাঁড়ান 1 মিনিট। বলতে বলতে শৈলেশ্বর বাবু সোফা থেকে উঠে পড়লেন এবং আমার শয়ন ঘরে ভেজানো দরজাটা বন্ধ করে এলেন। শৈলেশ্বর বললেন, আসলে আসবার সময় নিচের সদর দরজাটা খিল তুলে বন্ধ করে দিয়ে এসেছি। বলতে বলতে ভদ্রলোক চোখ তুলে চশমার কাঁচের ভিতর দিয়েই আমার দিকে যেন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। তা বাড়িতে কেউ নেই বুঝি? সনত রাজু ওরা দুজনেই মাকে নিয়ে কিরিটির সঙ্গে শিলং গেছে বেড়াতে। এখানে আমি একাই, ভোলা চাকর আর রাম ঠাকুর সম্বল, দারোয়ানটি পর্যন্ত ভাগলবা। ওহো, তাহলে বাড়ি দেখছি খালি। আগন্তুক ভদ্রলোক বললেন। তাহা যা বলেছেন, হাসতে হাসতে জবাব দিলাম। তা শুনুন সুব্রত বাবু, আমি কেন এত রাত্রে আপনাকে বিরক্ত করতে এসেছি তাহলে খুলেই বলি। এই যে দেখছেন আমার ডান হাতের অনামিকায় একটি সোনার আংটি। এই বলে ভদ্রলোক ডান হাতখানি আমার সম্মুখে প্রসারিত করে ধরলেন। আমি চেয়ে দেখলাম ভদ্রলোকের ডান হাতের অনামিকায় একটি সাপ আংটি। আংটির সাপের মাথায় মটরের আকৃতির একটা নীল পাথর বসানো। আংটির পাথরটা নীলা বুঝি? আমি শৈলেশ্বর বাবুকে প্রশ্ন করলাম। হ্যাঁ, রক্তমুখী নীলা ছিল। ভদ্রলোক মৃদু সুরে জবাব দিলেন। ছিল মানে? এখন তো মনে হচ্ছে নীলাই। না, এটা আসলে নীলা নয়, সামান্য একটা নীল রঙের কাঁচ মাত্র। নীল রঙের কাঁচ? তবে করে সত্যি নীলা নয়? এই বলে আমি বিস্মিতভাবে ভদ্রলোকের মুখের দিকে তাকালাম। শৈলেশ্বরবাবু ঘাড় দোলালেন। না। তারপর একটু চুপ করে থেকে মৃদু স্বরে বললেন, সুব্রত বাবু, আপনাকে এত রাত্রে অন্যায়ভাবে বিরক্ত করতে আসবার কারণ আমার আংটির রক্তমুখী নীলাটি হারিয়ে গেছে। তাই যেমন করেই হোক, যে উপায়ই হোক, যেভাবেই হোক, আপনাকে নীলাটি আমার উদ্ধার করে দিতেই হবে সুব্রত বাবু। বলতে বলতে সহসা ভদ্রলোক ঝুঁকে পড়ে তার দুটো হাত আমার ডান হাত চেপে ধরে বললেন, সুব্রত বাবু, লক্ষ লক্ষ টাকার লোহার কারবার আছে আমার। ব্যাংকেও আমার বহু টাকা সঞ্চিত আছে। নীলাটির বিনিময়ে আমি সব দিতে রাজি। আপনি দয়া করে আমার নীলাটি শুধু যে করেই হোক উদ্ধার করে দিন। আমি আপনার কৃতদাস হয়ে থাকব। উত্তেজনায় শৈলেশ্বরবাবুর কণ্ঠস্বর কাঁপতে লাগলো।
আমি আমার হাতের উপর রক্ষিত শৈলেশ্বর বাবুর হাতটির উপর মৃদু চাপ দিয়ে বললাম, ব্যস্ত হবেন না শৈলেশ্বর বাবু, আমার কথা বিশ্বাস করুন। নীলা যদি সত্যি কেউ চুরি করে থাকে, আমার যথাসাধ্য চেষ্টা করব সেটা উদ্ধার করে দিতে। আর আমার বন্ধু কিরিটিকে তো জানেনি, আমি যদি না পারি তবে আমি তাকে তার করে দেব, সে এলে আপনার নীলা ফিরে পাবেনি। সুব্রত বাবু, আপনি আমাকে বাঁচালেন। ভদ্রলোক একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কিন্তু ব্যাপারটা এবারে আমাকে সব খুলে বলুন তো শৈলেশ্বরবাবু, কোনো কথা গোপন করবেন না। জীবনের কোনো কথা গোপন করলে আমার অনুসন্ধানে কিন্তু ব্যাঘাত ঘটবে। আর তাছাড়া আমার ও আপনার মধ্যে যদি একটা ভালো রকম বোঝাপড়া না থাকে, তবে আমার পক্ষে কারো হয়ে কাজ করা কিন্তু সম্ভব হবে না। সে কথা আপনাকে আগে থেকেই কিন্তু আমি জানিয়ে রাখছি। নিশ্চয়ই নিশ্চয়ই, সে কথা 100 বার। শৈলেশ্বরবাবু বলতে লাগলেন, তা সুব্রত বাবু, নীলাটার একটা ছোট্ট ইতিহাস আছে। আমার বয়স বর্তমানে 56 বছর। বছর 15 আগে আমার বয়স যখন 41 বছর, তখন আগ্রায় একটা নিলামে এক বিখ্যাত পার্সি মার্চেন্টের অন্যান্য জিনিসপত্রের সঙ্গে হৃত সেই রক্তমুখী নীলাটা আমি কিনেছিলাম। নীলাটা সেই আংটির মাথাতেই বসানো ছিল। সেই পার্সি মার্চেন্টের ছিল প্রকাণ্ড পাবলিশিং বিজনেস। সেই রক্তমুখী নীলার আংটিটা পরবার পর থেকেই তার ব্যবসায় হু হু করে লাভ হতে লাগলো। এমন সময় হঠাৎ একদিন সকালে পার্সি মার্চেন্টকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া গেল। লোকমুখে শোনা ভদ্রলোক নাকি নিজের রিভলভার দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। ভদ্রলোকের সংসারে নিজের বলতে আর তেমন কেউ ছিল না। থাকবার মধ্যে ছিল এক দূরসম্পর্কীয় ভাগ্নে। ওই আকস্মিক দুর্ঘটনার সংবাদ নিয়ে এদিকে তার ভাগ্নের কাছে গেল তার। ওই দুর্ঘটনার দিন 3 পরে শোনা গেল ওই পার্সি মার্চেন্টের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি এক লক্ষপতি সুদখোরের কাছে বাঁধা আছে। উনি নাকি কি একটা নতুন ইনভেস্টমেন্টের টাকা ঢালতে গিয়ে মৃত্যুর আগে 7 দিনের মধ্যেই যথাসর্বস্ব খুইয়েছিলেন। এদিকে মার্চেন্টের সব সম্পত্তি নিলামে উঠল। আমি তখন আগ্রায় আমার এক বন্ধুর বাসায় পুজোর ছুটি কাটাচ্ছি। বন্ধুর মুখে নিলামের কথা শুনে সেখানে গেলাম। কেননা খুব ছোটবেলা থেকেই নিলামে জিনিসপত্র কেনা আমার একটা নেশা ছিল। সেখানে গিয়ে অন্যান্য জিনিসের সঙ্গে নীলার আংটিটিও দেখলাম। চমৎকার আংটি। শুনলাম নীলার আংটিটার একটা ইতিহাস আছে। আংটিটি ছিল বাংলার শেষ স্বাধীন নবাব মীর কাসেম আলীর। একদিন রাত্রে নবাব যখন ঘুমন্ত অবস্থায় ছিলেন, তখন কোনো গুপ্তচর তার আঙুল হতে আংটিটি চুরি করে নিয়ে যায় এবং তারই কিছুকাল পরে উদয়নালা দুর্গের পতন হলো ও সেই সঙ্গে সঙ্গে বাংলার শেষ আশার প্রদীপটুকুও নিভে গেল। তারপর বহু হাত ও বহু উত্থান পতনের মধ্য দিয়ে ঘুরে ঘুরে আংটিটা এক পাঠান দস্যুর হাতে পড়ে। দস্যুটি ধরা পড়ার পর গভর্নমেন্টের হাতে আংটিটা দিয়ে যায় এবং সেখান থেকে পার্সি মার্চেন্টটি 21 টাকায় আংটিটা কিনে নেন। একটা সুদৃশ্য কারুকার্য খচিত রূপার ডিশে আংটিটি রক্ষিত ছিল। সোনার আংটি এবং একটি সাপ আংটিও বটে। একটি সাপ একটি সরু সোনার তারের মতো, তারই মাথায় সুবৃহৎ মোটর দানার মতো একটি রক্তমুখী নীলা বসানো।
নীল স্ফটিকের মধ্যে যেন একটি রক্তদ্যুতি, নীলাভ এক ফোঁটা জমাট রক্ত যেন আশ্চর্য সুন্দর। অন্ধকারে আংটির পাথরটা সাপের চোখের মতো জ্বলে। সমস্ত দিন রাত্রে আলোর তারতম্যের জন্য পাথরের মধ্যেও রঙের রূপান্তর ঘটে। বলা বাহুল্য, আংটিটা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম, আর তখনই মনে মনে স্থির করলাম, যত দামি হোক আংটিটা আমি কিনব। আমি আর একজন আমার চাইতে বয়সে কিছু বড় পার্সি ভদ্রলোকের মধ্যে দর কষাকষি চলতে লাগলো নীলাটা নিয়ে। শেষটায় ৩,৫০০ টাকা দিয়ে আংটিটি আমি কিনে নিলাম এবং তখনই আঙ্গুলে পড়লাম আংটিটা। আপনাকে কি বলবো সুব্রত বাবু, আংটিটা আঙ্গুলে পরবার সঙ্গে সঙ্গে সর্বশরীর আমার যেন সহসা রোমাঞ্চিত হয়ে উঠল। একটা বিদ্যুৎ প্রবাহ যেন আমার শরীরের সমগ্র স্নায়ুকোষকে তরঙ্গায়িত করে গেল। মাথাটার মধ্যে কেমন যেন ঝিমঝিম করে উঠল। বন্ধুর সঙ্গে বাড়ি ফিরলাম। সেই দিনই সন্ধেবেলা তাজের দিকে বেড়াতে গেছি। সঙ্গে আছে কলকাতা থেকে আগত জীবন কুমার সেন নামে আমার এক বন্ধু। তাজের পাষাণ চত্বরে আমরা ৩ বন্ধু বসে আছি। এমন সময় অদূরবর্তী ধূসর সীমান্তের শীর্ষ ছুঁয়ে চাঁদ দেখা গেল। তাজের শ্বেতশুভ্র সুকঠিন পাষাণ গাত্রে চাঁদের আলো যেন গলে পড়ছে। ৩ জনেই তন্ময় হয়ে সেই অপূর্ব দৃশ্য উপভোগ করছি। সহসা আমার ডান হাতের উপর কার যেন মৃদু স্পর্শ পেয়ে চমকে ফিরে তাকালাম। এক অশীতিপর বৃদ্ধ পার্সি ভদ্রলোক। তার পরিধানে সিল্কের চোগা চাপকান, মাথায় শুভ্র চুল, আবক্ষ বিলম্বিত শুভ্র দাড়ি। তিনি হঠাৎ বেকায়দাভাবে চলতে গিয়ে আমার হাতের ওপরে পা দিয়ে ফেলেছেন অজান্তে। ভদ্রলোক অনুতাপ মিশ্রিত ভাঙা গলায় বললেন, মাফ মাফ कीजिए, मुझे आपको नहीं। আমি তাড়াতাড়ি বললাম, না না, এতে আর কি, তাছাড়া আমারও তো তেমন বিশেষ কিছু লাগেনি। বৃদ্ধ ভদ্রলোক সবিনয়ে ক্ষমা প্রার্থনা করে কুণ্ঠিতভাবে চলে গেলেন। আমরা আরো কিছুক্ষণ সেখানে বসে রইলাম। তারপর আমরাও উঠে পড়লাম। বন্ধুর নিজের মোটরে করে তাজ দেখতে গিয়েছিলাম। তাজের গেটের বাইরে ড্রাইভার আমাদের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। ততক্ষণে আমার অন্য 2 বন্ধু উঠে পড়েছেন। আমি গাড়ির ফুটবোর্ডে পা দিয়ে উঠতে যাব, এমন সময় রাত্রির জমাট স্তব্ধতা ভঙ্গ করে পিস্তলের গর্জন শোনা গেল। সঙ্গে সঙ্গে গাড়ির সামনের কাঁচের খানিকটা ঝনঝন শব্দে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ঘটনার আকস্মিকতার আমরা সকলেই তটস্থ হয়ে উঠলাম। আমার বন্ধু জীবনবাবু যেমন সাহসী তেমনি গুন্ডা ধরনের। সে গাড়ির দরজা খুলে 1 লাফ দিয়ে নেমে পড়ল এবং ডান দিকের সিঁড়ি ভেঙে তাজবাজারের যেখানে সমস্ত পাথর আর নানাবিধ শৌখিন জিনিসপত্র বিক্রি হয় সেই দিকে পানে ছুটল। আমরা তো হতভম্ব হয়ে গাড়ির কাছেই দাঁড়িয়ে রইলাম। অল্পক্ষণ পরে জীবন কুমার ফিরে এলো, এসে বলল, না, কাউকেই দেখা গেল না, বেটা শালা পালিয়েছে। আকস্মিক দুর্ঘটনার কথা ভাবতে ভাবতেই আমরা গাড়িতে চেপে রওনা হলাম বাড়ির দিকে। তাজ গেট হতে বার হয়ে কংক্রিটের সরু রাস্তা আগ্রা ফোর্ট স্টেশন পর্যন্ত চলে গিয়েছে। রাস্তার দুপাশে নানা রকমের গাছপালা
মৃদু চন্দ্রালোকে জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে যেন স্বপ্নের মতো। মাঝে মাঝে হাওয়ার মৃদু মৃদু দোলায় পাতাগুলো শিপ শিপ শব্দ করে। আমাদের গাড়ি ছুটে চলেছে। গাড়ির মধ্যে আমরা সকলেই চুপচাপ বসে আছি, কারো মুখে কোনো কথা নেই। ঘটনাটা যেন আগাগোড়া রহস্যময়। সেদিন গভীর রাত্রে দোতলার ঘরে আমি আর জীবন কুমার পাশাপাশি শয়ন করেছি। সহসা এক সময়ে একটা খসখস শব্দে ঘুম ভেঙে গেল। ঘর অন্ধকার। খোলা জানালা পথে আকাশের দিকে তাকালাম। তারায় ভরা এক টুকরো আকাশ যেন ঘুমের ঘোরে স্বপ্নের একটুখানি ছোঁয়া। চাঁদ বোধ হয় তখন আকাশের এক প্রান্তে হেলে পড়েছে। আবার খসখস শব্দ। মনে হলো কে বুঝি নিঃশব্দ পদসঞ্চারে ঘরের মধ্যে চলে বেড়াচ্ছে। কে বলে উৎকর্ণ হয়ে উঠলাম। নিশ্চয়ই ঘরের মধ্যে কেউ ঢুকে পড়েছে, কিন্তু কে? চোখের দৃষ্টি যথাসম্ভব তীক্ষ্ণ করে শুয়ে শুয়েই মৃদু আলো ছায়া ভরা ঘরের চারপাশে তাকাতে লাগলাম। এক সময় চোখে পড়লো একটা লম্বা অস্পষ্ট ছায়া মূর্তি নিঃশব্দে অন্ধকারে দুলতে দুলতে যেন আমার শয্যার দিকে অতি সাবধানে পায়ে পায়ে এগিয়ে আসছে। আমি বুঝতে পারছি, অস্পষ্ট দেখতে পাচ্ছি, সমগ্র শরীর আমার রোমাঞ্চিত হয়ে উঠেছে। ছায়ামূর্তিটি নিঃশব্দে আমার সামনে এসে দাঁড়ালো। এতক্ষণে ভালো করে শিয়রের কাছে দণ্ডায়মান মূর্তির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম। এক মুখ ভর্তি কালো কালো দাড়ি নিয়ে সেই মূর্তি আমার দিকে তাকিয়ে আছে। অস্পষ্ট আলো ছায়ায় তার চোখের মণি দুটি যেন ধক ধক করে জ্বলছে। তা দেখে মনে হচ্ছে যেন দুখণ্ড অঙ্গারের টুকরো। কি ক্রূর বিভৎস সেই দৃষ্টি! যেন কুৎসিত ভয়ঙ্কর একটা বন্য লালসা সে দৃষ্টির মধ্যে লেলিহান হয়ে উঠেছে। মূর্তির গায়ে একটা কালো রঙের চাদর। চাদরটা মাথার উপরে ঘোমটার আকারে তুলে দেওয়া। সেই ঘোমটাটা কপাল পর্যন্ত নেমে এসেছে। হাত দুটি বুকের ওপর ভাঁজ করে মূর্তি আমার দিকে তাকিয়ে আছে। ইচ্ছা হচ্ছিল চিৎকার করে বাড়ির সকলকে জাগিয়ে তুলি, কিন্তু কি সম্মোহন দৃষ্টি যে সে ক্ষুধিত চোখের তারায়! কণ্ঠের সমস্ত শক্তি যেন আমার অবশ হয়ে গেছে মনে হলো। ধীরে ধীরে এক সময় লোকটা তার চাদরের ভেতর থেকে একটা দীর্ঘ হাত বের করে বিছানার একপাশে রক্ষিত আমার ডান হাতটা চেপে ধরতেই আমি ধড়মড় করে উঠে বসে চিৎকার করে উঠলাম, চোর চোর! অমনি বিদ্যুৎ গতিতে আমার ডান হাতের আঙ্গুলটা একটা যেন মোচড় দিয়েই মূর্তিটা খোলা জানালা দিয়ে লাফিয়ে পড়ে অদৃশ্য হয়ে গেল। আমার চিৎকার শুনে জীবন ততক্ষণে ধড়মড় করে শয্যার উপরে উঠে বসেছে। বাড়ির আর সকলেও জেগে উঠল। আমার মুখের সব কথা শুনে সকলে মিলে খোঁজাখুঁজি করা হলো, কিন্তু কাউকে দেখা গেল না। কিন্তু আশ্চর্যের ব্যাপার এই যে মাটি থেকে দোতলার জানালা প্রায় ৮-৯ হাত উঁচু তো হবেই। সাধারণ মানুষের পক্ষে সেখান থেকে লাফিয়ে পালানো এক প্রকার অসম্ভবই বটে। একে তো বন্ধুরা এক প্রকার জোর দিয়েই বলতে লাগলো, দেখ ভাই, ওই রক্তমুখী নীলাটা হাত থেকে খুলে ফেলতো। একদম 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 ওটাই হয়তো যত নষ্টের গোড়া। হ্যাঁ, সেটাই বলছি। আর ওটা আঙ্গুলে পরা অব্দি যত ব্যাপার করছে। তাই তো বলছি। খুলে ফেল ভাই, খুলে ফেল ভাই, খুলে ফেল। একদম। আমি বললাম,
তা হোক, ওটা তো আমি খুলবো না আঙুল থেকে। যত বিপদই আমার আসুক, শেষ পর্যন্ত যদি মরতেও হয় তাও স্বীকার। এই পর্যন্ত বলে ভদ্রলোক একটু থামলেন। তারপর আমি ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, তারপরের দিনই আগ্রা থেকে ফিরে এলাম। দীর্ঘ 1 বছর আমার কোনো বিপদ আপদ আর ছিল না। এদিকে ব্যবসায়ও প্রভূত উন্নতি ঘটতে লাগলো। এমন সময় বোম্বাইয়ের এক পার্সি মার্চেন্টের সঙ্গে আমার বেশ আলাপ হলো। অমন চমৎকার ভদ্রলোক ব্যবসায়ীদের মধ্যে আমি ইতিপূর্বে দেখিনি বললেই চলে। তিনি আমার নতুন হার্ডওয়্যার ব্যবসার অংশীদারই হলেন। বলা বাহুল্য, নতুন ব্যবসাতেও আমার প্রচুর লাভ হতে লাগলো। এমন করে আরো 12টি বছর কিভাবে কেটে গেল বোঝা গেল না। কিন্তু হঠাৎ গত বছর থেকে দেখছি ব্যবসায় আমার অত্যন্ত ক্ষতি হচ্ছে। পর পর হাজার হাজার টাকার 3-4টে ট্রানজ্যাকশন একেবারেই নষ্ট হয়ে গেল। একদিন দুপুর বেলায় নিজের প্রাইভেট রুমে বসে বসে এইসব কথা ভাবছি, সহসা আমার আংটির কথাটা মনে পড়ে গেল। আংটিটার দিকে তাকালাম, কিন্তু আংটির পাথরটা যেন কেমন কেমন মনে হলো। নীলাভ পাথরটার ভিতর থেকে যে একটা রক্তদ্যুতি ফুটে বের হয়, সেটা তো কই দেখা যাচ্ছে না। চমকে উঠলাম এবং তক্ষুনি গাড়িতে চেপে বউবাজারে এক জুয়েলারের দোকানে গেলাম। জুয়েলার আমার যথেষ্ট পরিচিত। আংটির পাথরটা পরীক্ষা করে বললেন, শৈলেশ্বর বাবু, ওটা আসলে নীলা পাথর টাথর নয়, সামান্য একটা নীল রঙের কাঁচ মাত্র। কথাটা শুনে আমার মাথা ঘুরে গেল। চারিদিক অন্ধকার দেখলাম। বাড়িতে ফিরেই পুলিশে সংবাদ দিলাম। বাড়ির সব চাকর বাকরদের নানাভাবে জেরা শুরু করে দিলাম, কিন্তু মনে কোনো সুবিধাই হলো না। আমার মন তো ভেঙে চুরে একাকার। পাগলের মতো দিবারাত্র পাথরটার কথাই চিন্তা করতে লাগলাম। এমন সময় সহসা একটা বেনামি চিঠি রেজিস্ট্রারি ডাকে পেলাম। এই দেখুন সেই চিঠিটা। ভদ্রলোক জামার বুক পকেটের মধ্যে হাত ঢুকিয়ে একটা মলিন খাম বের করে দিলেন। চিঠিটা টেবিল ল্যাম্পের সামনে উঁচু করে ধরলাম। পরিষ্কার ইংরেজি টাইপে লেখা, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, প্রিয় শৈলেশ্বর, আর আংটির নীলাটা হারায়নি। 8 মাস আগে আমি সেটা চুরি করেছি, তোমার আংটি সমেত। তোমার হাতের আঙুলে যে আংটিটা আছে সেটা একটা মেকি পাথর বসানো অন্য আংটি। শুনলাম তুমি পুলিশের সাহায্য নিয়েছো, কিন্তু তাতে কোনো লাভ হবে না। মিথ্যা সময় ও অর্থের অপব্যবহার হয় মাত্র। কারণ এই জীবনে আর তোমার সেটা ফিরে পাওয়ার কোনো আশাই নেই যেন। অতএব বুদ্ধিমানের মতো কোনো গোলযোগ না করে চুপচাপ থাকাই ভালো। চুপ করে যাও এবং কেস তুলে নাও। ইতি BYXIVIVI, তোমার আর। আমি 3-4 বার আগাগোড়া চিঠিটা পড়ে শৈলেশ্বর বাবুর মুখের দিকে তাকালাম। এখন বুঝতে পারছেন বোধ হয় কেন এত রাত্রে গোপন করে আপনাকে বিরক্ত করতে এসেছি। শৈলেশ্বর বাবু বললেন, আচ্ছা, 8 মাস আগে এমন কোনো ঘটনা বা উপলক্ষ ঘটেছিল যে আপনি কোথাও নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন? না, এমন কিছু তো মনে পড়ছে না। তাছাড়া অনেক দিন আগেকার কথা তো। 8 মাস আগে আপনি কোথায় ছিলেন বলতে পারেন? ওই মিরাটে ব্যবসা সংক্রান্ত একটা ট্রানজ্যাকশনের কাজে আমিও আমার বন্ধুটি সেখানে মাসখানেকের জন্য ছিলাম। আচ্ছা বলুন তো,
আপনার এই পার্সি বন্ধু লোকটা কেমন? তা সে আগেই তো আপনাকে বলেছি, অমন অমায়িক ভদ্র ও রুচিসম্পন্ন লোক বড় একটা আমার চোখেই পড়েনি। বয়স কত বলে মনে হয়? তা 50 কি 60 হবে বোধ করি। পুলিশ কি এখন আপনার এই কেসটা ইনভেস্টিগেট করছে মিস্টার সেন? না, ওই চিঠিটা পাওয়ার পর কেসটা আমি উইথড্র করে নিয়েছি। বেশ করেছেন, কিন্তু আজকের মতো এই চিঠিটা আপনাকে আমার কাছে রেখে যেতে হবে। কাল সকালে হোক কিংবা রাত্রেই হোক, সুবিধে মতো আমি আপনার সঙ্গে গিয়ে দেখা করব। আপনি বাসা থেকে কোথাও বেরোবেন না। তাছাড়া আপনার বাড়িতে তো ফোন আছে। আগে আছে। তো এবার তাহলে আপনি বাড়ি যান, রাত্রি প্রায় শেষ হতে চলল। শৈলেশ্বর বাবুকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে এলাম। ভোলার সন্ধান নিয়ে দেখি বেটা বাড়ি ফিরে সদর দরজা বন্ধ দেখে বাইরের রোয়াকে শুয়ে দিব্যি নাক ডাকছে। ভোলাকে জাগিয়ে ঘরে নিয়ে সদর দরজা বন্ধ করে দিলাম এবং তারপর উপরে এসে শুয়ে পড়লাম। পরদিন দুপুরে অপ্রত্যাশিতভাবে কিরিটি শিলং হতে ফিরে এলো। আমি ওই সময় বসে মিস্টার সেনের রেজিস্ট্রারি ডাকে পাওয়া চিঠির তলাকার ওই সাংকেতিক অক্ষরগুলো বুঝবার চেষ্টা করছিলাম। ওহে মিলিয়নার! চমকে মুখ তুললাম, দেখি খোলা দরজার সামনে দণ্ডায়মান কিরিটি। কিরিটি! আনন্দে আমার গলার স্বর বুঝে এলো। হ্যাঁ, কিরিটি। কিন্তু এত মনোযোগ দিয়ে কি পড়া হচ্ছিল শুনি? আর একটা চিঠি। কার চিঠি? কিরিটি হাসতে হাসতে এগিয়ে এলো। এই দেখো না। চিঠিটি আমি কিরিটির দিকে এগিয়ে ধরলাম। কিরিটি হাত থেকে চিঠিটা নিয়ে গুনগুন করে পড়তে লাগলো। তারপর সহসা চিঠির শেষের ওই সাংকেতিক রেখাগুলোর কাছে এসেই থেমে গেল, গিয়ে পরক্ষণে আবার বললে, তারিখ দেখছি 10/4/41। আজ হচ্ছে 20/4/41, মানে দিন 10 আগেকার চিঠি। কিন্তু বিওয়াই কথাটি কি? আর এই নিচের নামের বদলে আর অক্ষরটাই বা কি মিন করছে? কোনো নামের অক্ষর নয় তো? কি নাম হতে পারে? রজত, রনেন, রমেন, রমেশ, রাকেশ। আমি কিন্তু কিরিটিকে এবার বাধা দিয়ে বললাম, আরে তোমার খাওয়া দাওয়া হয়েছে কিরিটি? না, ট্রেন থেকে নেমে সোজা এখানে চলে এসেছি। বলতে বলতে কিরিটি আমার পাশেই একটা খালি সোফায় টান টান হয়ে শুয়ে পড়ল। আরে রাজু ওরা আসেনি? না 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 না, তাদের শৈলবাসীর আকাঙ্ক্ষা এখনো মেটেনি। কি আর করি, হাত পা গুটিয়ে অমনি দিন রাত্রি চুপচাপ বসে থাকতে থাকতে কেমন যেন জমাট বেঁধে যাওয়ার উপক্রম হয়ে উঠেছিল। কাজে কাজেই আমি আর থাকতে পারলাম না। জঙ্গলিকে নিয়ে শয্যা চলে এলাম। জঙ্গলিকে ট্যাক্সি করে বাড়ি পাঠিয়ে দিয়ে বরাবর তোমার এখানে চলে এসেছি। এখান থেকে স্নান পর্ব সেরে তবে গৃহে গমন। ইতিমধ্যে হীরা সিংহ গাড়ি নিয়ে চলে আসবে। আর দেরি করো না তবে, তুমি স্নানঘরে যাও, আমি ততক্ষণে ভোলাকে দিয়ে কাপড় আর টাওয়েল পাঠিয়ে দিচ্ছি। কিরিটি স্নানঘরের দিকে চলে গেল। বিকেলের দিকে কিরিটি আমাদের বাড়িতে এলো। ভোলা গরম গরম চা ও টোস্ট দিয়ে গেছে। চা খেতে খেতে কিরিটিকে গত রাত্রের ঘটনা অনুপূর্বিক সব খুলে বললাম। সমস্ত ঘটনা শুনবার পর কিরিটি একটা সিগারে অগ্নিসংযোগ করতে করতে বলল, ওহে মাস্টার, তোমার সকালের সেই চিঠির রহস্য আমার কাছে এতক্ষণে খোলসা হয়ে গেল। কথা কয়টি বলে কিরিটি এক গাল পিতাভহ ধোঁয়া মুখ থেকে উদ্গীরণ করলে। কি 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 অর্থ? আমি উৎকণ্ঠিতভাবে প্রশ্ন করলাম। ও তো জলের মতোই সোজা, কিন্তু কথা হচ্ছে, সত্যি কি তুমি লীলাটা উদ্ধার করতে চাও নাকি? নিশ্চয়ই। তবে বোম্বে যেতে হবে। বোম্বে যেতে হবে? তার মানে?
মানে মানে আবার কি? বলছি তো বোম্বে যেতে হবে, বাট আই এম টু টায়ার্ড। এমন সময় ক্রিং ক্রিং করে পাশের টেবিলে রক্ষিত টেলিফোনটা বেজে উঠল। এগিয়ে গিয়ে রিসিভারটা তুলে বললাম, হ্যালো, ইয়েস, সুব্রত রায় স্পিকিং। হ্যাঁ, বলেন কি? বেরিয়ে যাচ্ছেন? ও, জরুরি কাজ? ও, আপনার সেই পার্সি পার্টনারের সঙ্গে? আজ তাহলে যাব না? সহসা কিরিটি আমাকে বাধা দিল। ব্রত, ওকে যেতে বারণ করো। বলো উনি ওনার পার্সি পার্টনারের সঙ্গে আজকে কোথাও যেন না যান। আমরা আর ঘন্টাখানেকের মধ্যেই ওর সঙ্গে দেখা করব। ও হ্যাঁ, আর জিজ্ঞেস করো তো পার্সি মার্চেন্টটা এখন কোথায় থাকেন? আমি তখন মিস্টার সেনকে কিরিটির আসার সংবাদ দিয়ে বললাম, আমি কিরিটিকে তার নীলা সম্পর্কে সমস্ত ঘটনা বলেছি এবং কিরিটির ইচ্ছা অনুযায়ী তাকে আমি থাকতে বলছি। মিস্টার সেন বললেন, বিজনেসের ব্যাপারে পাটনায় তাদের যেতেই হবে, না গেলে সমূহ ক্ষতি হবে। তবে তাদের ট্রেন সেই রাত্রি 10:30টায়, তো বাড়ি থেকে রাত্রি 9টার পর রওনা হলেও কোনো ক্ষতি নেই। এর মধ্যে যদি আমরা তার সঙ্গে একবার দেখা করি তো ভালোই হয়। তার পার্সি বন্ধুটিও এখনই সেখানে আসছেন, তার সঙ্গে আলাপ করিয়ে দেবেন। তিনিও সব জানেন নীলাচুরির কথা, এবং তাকে সব কথা আজই উনি নাকি দুপুরেই বলেছেন। আমি কিরিটিকে মিস্টার সেনের বক্তব্য বললাম। কিরিটি বললে, তবেই মিস্টার সেনকে বলো যে আমরা না যাওয়া পর্যন্ত উনি যেন বাড়ি থেকে কোথাও না বের হন। আমরা ঘন্টাখানেকের মধ্যেই যাচ্ছি। আমি কিরিটির নির্দেশ মতো মিস্টার সেনকে ফোনে তাই বলে দিলাম। মিস্টার শৈলেশ্বর সেনের বাড়ি হাজরা রোডে। টালিগঞ্জে কিরিটির বাড়ি হয়ে আমরা যখন মিস্টার সেনের বাড়ির সামনে হাজির হলাম, সন্ধ্যা তখন উত্তীর্ণ হয়ে গেছে। হাজরা রোডের ওপরেই প্রকাণ্ড ত্রিতল সাদা রঙের বাড়ি। বাড়ির সামনে লোহার গেট, গেটে নেপালি দারোয়ান। গেট থেকে লাল কাকর বেছানো পথ বরাবর গাড়ি বারান্দার নিচ পর্যন্ত চলে গেছে। দুপাশে টেনিস লন ও নানা জাতীয় মরশুমি ফুল ও পাতাবাহার গাছের সৌন্দর্য সমাবেশ। হীরা সেন গাড়ি বারান্দার নিচে গাড়ি থামাতেই আমাদের নজর পড়ল অন্যদিকে আরেকখানা সিডন বডি গাড়ি দাঁড়িয়ে আছে। এরাই আমাদের পথ দেখিয়ে উপরে নিয়ে গেল। দোতলার কোণের দিককার একটা ঘরে মিস্টার সেন দাঁড়িয়েছিলেন। আমাদের আসার সংবাদ পেয়ে কলস্বরে অভিনন্দন করে ঘরের মধ্যে ডেকে নিলেন। আরে আসুন 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 আসুন। আমরা তিনজন ঘরের মধ্যে প্রবেশ করলাম। সর্বাগ্রে আমি, মাঝখানে কিরিটি ও পশ্চাতে মিস্টার সেন। মাঝারি গোছের একখানা ঘর। ঘরের মেঝেতে সবুজ রঙের মূল্যবান কাশ্মীরি কার্পেট বেছানো। কারো পাথরে তৈরি ঘরের মাঝখানে একটা শ্বেত পাথরের টেবিল ল্যাম্পের উপরে রক্ষিত ব্রোঞ্জের তৈরি মার্কারির প্রতিমূর্তি। ঘরের দুপাশে সোফা পাতা। তারই একটা অধিকার করে একজন শ্বেত শাস্ত্রু বৃদ্ধ পার্সি ভদ্রলোক উপবিষ্ট। ভদ্রলোকের চোখে কালো কাঁচের চশমা। তারপর আমরা সকল একটা সোফা অধিকার করে বসলাম। কিরিটিকে দেখিয়ে মিস্টার সেনকে বললাম, মিস্টার সেন, ইনি আমার পরম বন্ধু কিরিটি রায়। আর কিরিটি, ইনি মিলিয়নার আয়রন মার্চেন্ট মিস্টার শৈলেশ্বর সেন। দুজন দুজনকে অভিবাদন ও প্রত্যাভিবাদন জানালেন। এবারে মিস্টার সেন অদূরে উপবিষ্ট কালো চশমা পরে পার্সি ভদ্রলোককে দেখিয়ে বললেন, ইনি আমার অংশীদার ও বিশিষ্ট বন্ধু মিস্টার রুস্তম যে মেয়েটা, আর ইনি সুব্রত রায়, আমার নবলব্ধ বন্ধু। মিস্টার মেয়েটা হাত তুলে নমস্কার করতে করতে বললেন, গ্ল্যাড টু মিট ইউ মিস্টার রয়। কিছুক্ষণ পর এটা ওটা আলাপ আলোচনার পর সহসা একসময় কিরিটি মিস্টার মেটার দিকে তাকিয়ে বললে, তা আপনার চোখ কি খারাপ নাকি মিস্টার মেয়েটা? মেয়েটা মৃদু স্বরে জবাব দিলেন, হ্যাঁ, মানে কয়েক মাস যাবৎ আমার একটি মাত্র চোখ একটু উইক হয়ে পড়েছে। তার মানে? কিরিটি প্রশ্ন করলো। মানে আমার একটি চোখ ছোটবেলায় নষ্ট হয়ে যায়, এই বাঁ চোখটি আর কি। আপাতত একটি মাত্র চোখই আমার অবশিষ্ট। অত্যাধিক পরিশ্রমে
এটাও পাচ্ছে উইক হয়ে পড়ে, তাই ডাক্তারের পরামর্শে কালো লেন্সের চশমা ব্যবহার করছি এই কিছুদিন হলো। কতদিন হলো কালো চশমা ব্যবহার করছেন? ও বেশি দিন নয়, তা মাস 7-8 হবে বোধ হয়, তাই না মিস্টার সেন? রুস্তমজি শৈলেশ স্যারের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন। হ্যাঁ, ওই রকমই হবে। আরও 2-4টে কথাবার্তার পর রুস্তমজি বললেন, শুনলাম আপনারা আমার বন্ধু সেনের হারানো নীলাটা উদ্ধারের চেষ্টা করছেন। সত্যি, নীলাটা হারানো অবধি বন্ধু আমার অত্যন্ত মুচড়ে পড়েছে। তা ব্যবসাপত্রে পর্যন্ত মন দেন না আগের মতো। তা নীলাটা যদি উদ্ধার করে দিতে পারেন, আমরা দুজনেই আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। প্রত্যুত্তরে কিরিটি বলে উঠল, হ্যাঁ, চেষ্টা করে তো দেখতেই পারি, কিন্তু ফলাফলের কথা কেমন করে বলি বলুন? না 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 না, আপনি এরম বলবেন না। আপনার ক্ষমতার কথা মিস্টার সেনের মুখে আমি শুনেছি মিস্টার রয়। কথাটা বললেন রুস্তমজি। ভৃত্য ট্রেতে করে জল খাবার নিয়ে এলো। চা পানের পর হঠাৎ হাত ঘড়ির দিকে তাকিয়ে একসময় রুস্তমজি বললেন, কিন্তু মিস্টার সেন, এদিকে আবার বেশি দেরি হলে ট্রেন আমরা ধরতে পারবো না। তারপর রুস্তমজি তার পার্টনার ও বন্ধু শৈলেশ সেনের দিকে তাকিয়ে বললেন, এবার তাহলে উঠুন মিস্টার সেন। তারপর আবার আমাদের দিকে তাকিয়ে বললেন, কিছু যদি মনে না করেন, আজ যে আমাদের ছেড়ে দিতে হবে মিস্টার রায়। একটা বড্ড জরুরি কাজ হাতে আমাদের। আপনাদের সঙ্গে বোধহয় আরেকদিন ভালো করে আলাপ করবো এই আশা রাখি। সহসা এমন সময় কিরিটির কণ্ঠস্বরে আমরা সকলেই চমকে উঠলাম। সে গম্ভীর স্বরে বলে উঠল, এই যে মিস্টার রুস্তমজি মেয়েটা, আপনাকে আমি মিস্টার সেনের রক্তমুখী নীলাটা চুরির অপরাধে অভিযুক্ত করছি। ঘরের মধ্যে সহসা বজ্রপাত হলেও বোধহয় এতটা কেউ চমকে উঠত না। মিস্টার মেটা যেন কিরিটির কথায় পাষাণের মতো কঠিন হয়ে দাঁড়িয়ে গেছেন এবং কালো কাঁচের চশমা পরা চোখ নিয়ে স্থির অচঞ্চলভাবে কিরিটির মুখের দিকেই তাকিয়ে আছেন। অনেকক্ষণ পর মিস্টার মেটা সিনের দিকে তাকিয়ে বললেন, এসবের মানে কি মিস্টার সেন? মিস্টার সেনও যেন ভয়ানক বিব্রত হয়ে পড়েছেন। কিরিটি তখন মিস্টার মেটার দিকে তাকিয়ে অচঞ্চল কঠিন আদেশের ভঙ্গিতে বলল, লক্ষ্মী ছেলের মতো আসন গ্রহণ করুন মিস্টার মেটা। শুনুন মিস্টার সেন, শোনো সুব্রত, কয়েক মাস আগে রুস্তমজির সঙ্গে যখন মিস্টার সেন মিরাটে ছিলেন, সেই সময় নিশ্চয়ই খাওয়ারের সঙ্গে কোনো ঘুমের ওষুধ দিয়ে কোনো এক রাত্রে রুস্তমজি মিস্টার সেনের আঙ্গুল থেকে রক্তমুখী নীলা বসানো সাপ আংটিটা খুলে অন্য একটি নকল পাথর বসানো আংটি পরিয়ে দেন। রুস্তমজিকে হয়তো তোমরা চিনতে পারছো না। মনে পড়ে বোম্বের সেই বিখ্যাত পার্সি পাবলিকেশন বিজনেসম্যানের কথা? একদা যাকে তার নিজ শয়নকক্ষে নিহত অবস্থায় পাওয়া যায়, ইনি তারই ভাগ্নে। কি রুস্তমজি, আমি ঠিক বলছি কি না? রুস্তমজি নিশ্চয়ই তার মামার কাছে কোনো এক সময় হয়তো ওই নীলাটার সম্পর্কে কিছু শুনেছিলেন এবং তাতেই হয়তো নীলাটার উপরে তার লোভ জন্মায়। মামার মৃত্যুর পর যখন শুনলেন সম্পত্তি নিলামে উঠেছে, তখন তাড়াতাড়ি এলেন নিলামে আংটিটা কিনতে। কিন্তু মিস্টার সেন ওকে বঞ্চিত করে বেশি অফার দিয়ে কিনে নিলেন আংটিটা। ফলে রুস্তমজির আক্রোশ পড়ল মিস্টার সেনের ওপর এবং একবার তাজের সামনে ও একবার রাত্রে আগ্রাতেই ওর বন্ধুর বাসায় আংটিটা নেবার চেষ্টা করে ব্যর্থ হন। তখন ভাবলেন এভাবে তো আংটিটা হাতানো যাবে না। তখন বন্ধু বেশে ব্যবসার ভাগিদার সেজে এসে মিস্টার সেনের সামনে দাঁড়ালেন।
কোনো পার্সি কোনো একজন বাঙালিকে অংশীদার নিয়ে ব্যবসা করবে এ স্বপ্নেরও অগোচর। কিন্তু মূল উদ্দেশ্য ছিল মিস্টার সেনের ওই নীল আংটিটা কোনো মতে হাতিয়ে নিজের অধিকারে আনা। তারপরে মিস্টার সেনের ব্যবসার গতি দেখে নীলাটার জন্য আরও লালায়িত হয়ে উঠলেন রুস্তমজি। কিন্তু এভাবে দিনের পর দিন কলকাতায় থেকে নীলাটা চুরি করা সম্ভব হবে না জেনেই ব্যবসার ছল করে মিস্টার সেনকে মিরাটে নিয়ে গেলেন এবং অনায়াসেই কাজ হাসিল করলেন মিস্টার মেটা। বলতে বলতে কিরিটে এবার হঠাৎ রুস্তমজির দিকে ফিরে তাকিয়ে কঠোর নির্দেশের ভঙ্গিতে বললে, রুস্তমজি, এবারে বের করে দিন মিস্টার সেনের রক্তমুখী নীলাটা। এতক্ষণে রুস্তমজি কথা বললেন, মিস্টার রায়, একজন ভদ্রলোককে এভাবে আপনার মতো একজন ভদ্রলোকের পক্ষে অপমান করবার কোনো সঙ্গত কারণ কিন্তু খুঁজে পাচ্ছি না আমি। মিস্টার মেটা, আর রহস্য কেন করছেন? জানি নীলাটা আপনার সঙ্গেই আছে। কি বলছেন কি আপনি পাগলের মতো মিস্টার রায়? ঠিকই বলছি আমি। বেশ বেশ, তো খুঁজে দেখুন, কিন্তু জানবেন এই অপমান আমি সহজে হজম করব না মিস্টার রায়। রুস্তমজি বললেন। নিজেই রুস্তমজি তন্ন তন্ন করে জামা কাপড়, মানিব্যাগ, জুতো, মোজা, টুপি, চুল সমেত সব কিছু খুঁজে দেখালেন, কিন্তু নীলাটা পাওয়া গেল না। কিরিটি তখন যেন ক্ষেপে উঠেছে এবং বলে ওঠে, ওসব জায়গায় খুঁজলে কি হবে, ওখানে তো নেই। বলতে বলতে সহসা এগিয়ে এসে এক টান দিয়ে রুস্তমজির চোখ থেকে গগলসটা ছিনিয়ে নিল এবং তীক্ষ্ণ আদেশের সুরে বলল, মিস্টার মেটা, রক্তমুখী নীলা অতি ভয়ঙ্কর জিনিস। ভেবে দেখুন আপনার মামার কথা, কিভাবে যথাসর্বস্ব খুইয়ে তাকে শেষ পর্যন্ত একদিন আত্মহত্যা করতে হয়েছিল। কে জানে কোনো ভয়ঙ্কর পৈশাচিক মৃত্যু আপনার জন্য অপেক্ষা করছে কিনা। সর্বনাশ যদি না চান, যার জিনিস তাকে ফিরিয়ে দিন। ও নীলা, বিশেষ করে রক্তমুখী নীলা সকলের সহ্য হয় না। এই যে দীর্ঘকাল ধরে নীলাটার লোভে হন্তদন্ত হয়ে ঘুরে বেরিয়েছেন, চুরি করেও কি সেটা লুকানো রইল? ধরা পড়ে গেলেন শেষ পর্যন্ত। ওর সাহচর্যেও বিষ আছে মিস্টার মেটা। রক্তমুখী নীলা বড় সাংঘাতিক বস্তু। এখনো ভালো চান তো যার নীলা, তাকেই ফেরত দিন। রুস্তমজি কঠিন নির্বিকার কণ্ঠে বললেন, বললাম তো আমি জানি না। কিরিটির দু চোখের তারায় যেন তখন আগুনের ঝলক। ক্রমে সে এক পা করে রুস্তমজির দিকে এগিয়ে আস্তে আস্তে বজ্র কণ্ঠের সঙ্গে বলে ওঠে, আপনি জানেন, হ্যাঁ আপনি জানেন, আপনি জানেন, আপনার চোখ, ওই পাথরের চোখ, ওইখানেই সেই নীলা, ওই রক্তমুখী নীলা ওখানে লুকানো রয়েছে। মিথ্যে কেন প্রবঞ্চনা করছেন মিস্টার মেটা? কিরিটির কণ্ঠস্বর তখন ভয়ঙ্কর উত্তেজনায় থরথর করে কাঁপছে। রুস্তমজিও যেন সহসা কেমন চঞ্চল হয়ে খপ করে চোখের তারার উপর হাত চাপা দিলেন এবং চিৎকার করে বললেন, না না না, আমি জানি না, আমি জানি না। কিরিটি তখন মিস্টার সেনের দিকে ফিরে তাকিয়ে বলল, মিস্টার সেন, আপনার এই বন্ধুর চোখের মধ্যেই লুকানো আছে নীলাটা, নিয়ে নিন। বাঘের মতোই মিস্টার সেন রুস্তমজির ওপর ঝাঁপিয়ে পড়লেন। খুন করবো তোকে, চোর, দে আমার রক্তমুখী নীলা, দে, দে বলছি, দে। মিস্টার সেন বৃদ্ধ রুস্তমজিকে চিৎ করে মাটিতে ফেলে আঙ্গুল দিয়ে খাবলিয়ে রুস্তমজির পাথরের চোখটা ছিনিয়ে নিলেন। ঝরঝর করে রক্ত ছুটে এসে রুস্তমজির জামা নিমেষে রাঙা করে তুলল এবং সেই রক্তের সঙ্গে চোখের কটরতে নীলাটা ছিটকে মাটিতে পড়ে গেল। পাগলের মতো মিস্টার সেন মাটি থেকে সেই নীলাটা কুড়িয়ে নিলেন। বাড়িতে ফিরে এসে একটা সিগারেট ধরিয়ে তাতে মৃদু মৃদু টান দিতে দিতে কিরিটি বলে উঠল, বুঝলে সুব্রত, প্রথমে চিঠির সাংকেতিক অর্থটা আমিও ঠিক বুঝতে পারিনি। পরে তোমার মুখে মিস্টার সেন বর্ণিত সমস্ত ঘটনা শুনে বুঝলাম BY এর মানে বম্বে আর আর এর মানে রুস্তমজির নামের প্রথম অক্ষর। তখনই আমার কাছে ব্যাপারটা একদম জলের মতো সহজ হয়ে গেল। তাই বলেছিলাম বোম্বে যাব, কেননা শুনেছিলাম তোমার মুখে রুস্তমজি নাকি বোম্বেতেই থাকেন। তারপর ফোনে যেই শুনলাম যে মিস্টার সেনের পার্সি বন্ধু এখানে এখন আছেন, তখন বোম্বে যাওয়ার আর কোনো প্রয়োজনই থাকলো না। একটা কথা
যে নীলাটা যে রুস্তমজির সঙ্গেই আছে, তা তুমি কেমন করে বুঝলে? খুবই সহজ কথা। তুমি হয়তো জানো না সুব্রত, কোনো পাথর ইত্যাদি মানুষ যখন ব্যবহার করে সেটা দেহের চামড়ার সঙ্গে স্পর্শ করে থাকা চাই, নচেত সকলের ধারণা পাথরের নাকি কোনো উপকার তেমন পাওয়া যায় না। রক্তমুখী নীলাটা যখন রুস্তমজি চুরি করেছেন তখন যাতে সেটা থেকে উপকার পান সেই চেষ্টাই তিনি করবেন, এবং তা করতে হলেই গায়ের চামড়ার সঙ্গে তা লাগিয়ে রাখাটা খুব জরুরি। আর স্বভাবতই সেভাবে রাখতে হলে তাতে একটা আংটি অথবা তাগার সঙ্গে পাথরটা যুক্ত করে রাখতে হবে, কিন্তু এতে ধরা পড়ার সম্ভাবনা আবার অনেকটাই বেশি। কাজেই এক্ষেত্রে তার পক্ষে সবচাইতে ভালো ও সহজ উপায় ছিল নীলাটা তার পাথরের চোখের তলায় রাখা, এবং তা করতে পারলে কারোর চোখে পড়বারও সম্ভাবনা নাই। কাজও হবে আর করলেনও তাই, দোষীর মন কিনা। তাই সর্বদা একটা কালো গগলস ব্যবহার করতে শুরু করলেন রুস্তমজি। মিস্টার মেটার হাতে আংটি নেই দেখে তাই প্রথমেই তার চোখের গগলস আমার দৃষ্টি আকর্ষণ করতে শুরু করলো, এবং তার চোখের অসুখের সময় ও নীলাটা চুরি যাবার সময়ের একটা অদ্ভুত মেলবন্ধন রয়েছে। একবার মিলিয়ে দেখো সুব্রত। আমার সমস্ত সন্দেহ মিটে গেল, এবং সম্পূর্ণ অনুমানের উপর ভিত্তি করেই সোজাসুজি তাকে আমি আক্রমণ করলাম। বাহ, চমৎকার তোমার যুক্তি কিরিটি, চমৎকার। এমন সময় পাশের ঘরে টেলিফোন বেজে উঠল। ওপাশ হতে প্রশ্ন এলো। হ্যাঁ বলুন। আপনার ও মিস্টার রায়ের নামে 5,000 করে 10,000 টাকার চেক পাঠালাম আমার সেক্রেটারির হাতে। অনুগ্রহ করে ওই সামান্য টাকাটা নিয়ে আমায় বাধিত করবেন সুব্রত বাবু। আপনাদের উপকার আমি জীবনে ভুলতে পারবো না। আমি ফোনটা রেখে এ ঘরে এসে দেখি সোফার উপর হেলান দিয়ে ইতিমধ্যে কিরিটি কখন একসময় ঘুমিয়ে পড়েছে।